Hello, my dear students. This is Mithun Ghosh from Edunet Limited. আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে সাউথ কোরিয়া নিয়ে কথা বলবো। বেসিক্যালি ইদানিংকালে শোনা যাচ্ছে সাউথ কোরিয়াতে বেশ কিছু ভিসা রিজেকশন আসছে, সবাই খুব হতাশ, মন খারাপ। আসলে সাউথ কোরিয়ার ভিসা রেশিও খুবই ভালো মার্কেটে, বাট ভিসা রিজেকশন তার মাঝেও সবসময় থাকবে, আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বাট এই মাঝে থেকেও কেন সাউথ কোরিয়ার ভিসাগুলো রিজেক্ট হচ্ছে, এটাকে কেউ ফাইন্ড আউট করার চেষ্টা করছো? কেন হচ্ছে, কেন তোমার ফাইল হবে না? অবশ্যই তোমার ফাইল হবে, বিকজ সাউথ কোরিয়া যখন একটি ফাইল অফার লেটার ইস্যু করে তখনই সেই ফাইলটি ভিসা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যায়। উইদাউট এলিজিবিলিটি কখনোই একটা ইউনিভার্সিটি তাকে অফার ইস্যু করে না। সো যেই কারণগুলোতে পরবর্তীতে আমাদের ভিসাগুলো রিজেকশন আসে, তার কিছু সিলি মিস্টেক আমরা জাস্ট নোটিস করি না, বা হয়তো আমরা জানি না, বা এগুলিকে আমরা প্রপারলি অনুসরণ না করার কারণে আমাদের ভিসাগুলো রিজেকশন আসছে এন্ড অফ দ্য টাইমে এসে। সো আমরা কিভাবে রিজেকশনগুলিকে ওভারকাম করতে পারি, আমি জাস্ট 3টি পয়েন্ট নিয়ে কথা বলি আজকে। মোস্টলি ভিসা রিজেকশন হওয়ার পেছনে এই 3টি পয়েন্টই হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে, কোনো না কোনোটা কাজ করে আর কি। এটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা হতে আমরা বলতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে এডুকেশন সার্টিফিকেট বা ডকুমেন্টেশন। যখন আমরা একটা অ্যাপ্লিকেশনের জন্য জমা করছি, তখন ফাইনালি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট পাই। আমাদের প্রফেশনাল সার্টিফিকেট থাকে, আমরা সেটা দিয়ে জমা করি। কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কি ভিসা হবে না? যাদের প্রফেশনাল সার্টিফিকেট নেই তারা কি করবে? মোস্টলি ভিসা রিজেকশন আসছে প্রফেশনাল সার্টিফিকেটের কারণে, নাম্বার ওয়ান। বিকজ যারা প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে ভিসাটা অ্যাপ্লাই করছেন, তারা সেটার এগেনস্টে একটি লেটার যদি ইস্যু করে দেওয়া যায় ইউনিভার্সিটি হতে, সো ফর এক্সাম্পল দিস প্রফেশনাল সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট অ্যাজ এ মেইন সার্টিফিকেট। সো এই লেটারটি বেসিক্যালি ইস্যু হয় ইউনিভার্সিটি হতে, ইউনিভার্সিটি রেজিস্টার ডিপার্টমেন্ট হতে ইস্যু হয়। সো এই লেটারটি যদি দ্বিতীয় সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা সাথে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের ভিসাটা রিজেকশন হওয়া থেকে অনেকটা সেফ হয়। দ্বিতীয়ত আরেকটি কারণে আমরা দেখেছি আমাদের ভিসা রিজেকশন আসে, সেটা হচ্ছে এসওপি। ভেরি ইম্পর্টেন্ট এসওপি বিদেশে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। বিকজ একজন ভিসা অফিসার শুধুমাত্র তোমার এসওপিটা দেখেই কিন্তু তোমাকে জাস্টিফাই করতে পারে। কারণ তোমার এত ডকুমেন্টেশন, এত মানে লেনদেন, বা এত তোমার রিকোয়ারমেন্টস গুলো তুমি কিভাবে ফিল আপ করছো, তোমার পারপাস অফ স্টাডিটা কি, আফটার স্টাডি কমপ্লিট তুমি কি করতে চাচ্ছ? তুমি কি সাউথ কোরিয়া থেকে যাবে, মানে বাংলাদেশে আসবে? আর বাংলাদেশে আসলে তুমি কি করবে? সাউথ কোরিয়া থেকে অর্জিত জ্ঞানটা নিয়ে এসে তুমি বাংলাদেশে কি করতে চাও, বা কেনই তুমি সাউথ কোরিয়াতে পড়তে যাচ্ছ, কেন তুমি ইউএসএ তে পড়তে যাচ্ছ না, কেন কানাডাতে যাচ্ছ না? সো এই ব্যাপারগুলো হচ্ছে খুঁটিনাটি, ইন ডিটেলস, ইন ডেপথ, কেস বাই কেস, ভেরি ইম্পর্টেন্ট। কেস বাই কেস এসওপি লিখতে হয়, বিকজ এসওপি কখনোই একটি এসওপি সবার জন্য প্রযোজ্য না। এসওপি প্রযোজ্য হয় কেস বাই কেস। দ্যাট মিনস কোন স্টুডেন্টের, সে ফর এক্সাম্পল হচ্ছে তার হচ্ছে কোনো স্টাডি গ্যাপ নাই, লাইক হচ্ছে সে রেগুলার স্টুডেন্ট, বা ব্যাংকে প্রচুর টাকা পয়সা, এনাফ টাকা পয়সা রেখেছে, হ্যাঁ, তার আইএলটিএস এর স্কোর আছে ভালো, বাট সে অ্যাপ্লাই করেছে। তার এসওপি যেরকম হবে, যে স্টুডেন্টের 5 বছর স্টাডি গ্যাপ আছে, ওকে, তার আইএলটিএস এর স্কোর নাই, তার এমওআই আছে, ওকে, তার ব্যাংকের স্টেটমেন্ট অতটা হেলদি না যতটা থাকা প্রয়োজন, কিন্তু তারও কিন্তু ভিসা হয়। কিন্তু যদি এই এসওপি প্রপারলি না থাকে, তাহলে কিন্তু তার ভিসা হবে না। বিকজ ওই এসওপিতে মেনশন থাকবে সে এই 5 বছর 4 বছর গ্যাপে কি করেছে, সে কি অর্জন করেছে, কোন একটা কাজ নিশ্চয় করেছে। সো কেন তার ব্যাংকে টাকাগুলি এভাবে করে, মানে এফডিআর করা বা লেনদেন করা, কোন পারপাসে টাকাগুলি এভাবে লেনদেন হয়েছে, অবশ্যই সেখানে একটা পারপাস থাকবে। কেন তার এমওআই তার হচ্ছে আইএলটিএস কভার করছে। সো এমওআই ডেফিনেটলি আমাদের আইএলটিএস কভার করে, মাস্টার্স প্রোগ্রামের জন্য আমরা কম বেশি সবাই জানি অনেক বেশি কভার করে। সো এইটা হতো আমাকে এসওপিতে লিখতে হবে প্রপারলি, ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য। সো যদি আমরা বাঁধা একটি এসওপি জাস্ট কপি পেস্ট এডিট করে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য দিয়ে দিই, তাহলে তো সেটা পারপাস সার্ভ করে না। সো এই কারণে কিন্তু আমাদের বেশ কিছু ভিসা রিজেকশন আসে। দেন থার্ড হচ্ছে রাইট নাও আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে চেষ্টা করবেন আমাদের বাবা অথবা মায়ের অ্যাকাউন্টে, ফার্স্ট ব্লাডের অ্যাকাউন্টে, বা স্টুডেন্টের নিজের অ্যাকাউন্টে অ্যাটলিস্ট যদি এফডিআর করা অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট রাইট নাও সাউথ কোরিয়ার জন্য 25 লাখ প্লাস বা 25, 30, 35 লাখ টাকার মতো রাখার জন্য। এটা একটা হেলদি অ্যামাউন্ট হয়, বিকজ আগে 14-15 লাখ 20 লাখের সাউথ কোরিয়া ভিসা হয়েছে, বাট এখন দিচ্ছে না, এখন সবকিছুতে। কারণ আপনাকে চিন্তা করতে হবে আগে হয়েছে এখন হচ্ছে না কেন।
টিউশন ফি বাড়ে, অ্যাকোমোডেশন ফি বাড়ে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার লাইফস্টাইল কস্ট বেড়ে গেছে, আপনি দেখেছেন সকল জায়গায়। সো যখন আজ থেকে 1 বছর আগে যা লাইফস্টাইল কস্ট ছিল, 1 বছর পরে লাইফস্টাইল কস্ট ডেফিনেটলি আগের মতো নেই, ইনফ্লেশন আছে মার্কেটে, সো ডেফিনেটলি আপনার খরচ বেড়ে গেছে। তো এই খরচটা তো আপনাকে ডেফিনেটলি কাভার করতে হবে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। সো অ্যাকাউন্টটা বেসিক্যালি কেন নেয় স্টুডেন্টের কাছ থেকে, যে সে সাউথ কোরিয়াতে পড়তে যাচ্ছে বা বিদেশে পড়তে যাচ্ছে, তার 1 বছরের বা 6 মাসের স্টাডি ফিস, তার হচ্ছে লাইফস্টাইল কস্ট, থাকা খাওয়ার খরচ বা আনুষঙ্গিক মেডিকেল কস্ট যেন সবকিছু কাভার করে। তো এই বিষয়গুলো তো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। সো এগুলো আমরা আসলে কি আগের নিয়মেই পড়ে আছি। সো এইটা করে অনেক ভিসা কিন্তু এবার রিজেকশন এসছে। সো আমরা যদি মোস্টলি এই 3টা বিষয়ে টু দি পয়েন্ট একটু ফলো করি এবং সময়ের সাথে তাল মিলিয়ে কেস বাই কেস কাজ করি, তাহলে ভিসা রিজেকশন খুবই কমে যাবে। আমি বলছি না এতে করে 100% ভিসা হবে, বাট আমি এটা জোর দিয়ে বলছি যে ভিসা রিজেকশন আগের চেয়ে অনেক কমে যাবে। সো ভিসা মূলত রিজেকশন হয় এই বেসিক 3-4টা কারণে আর কি। সো থ্যাংক ইউ সবাইকে যারা যারা তোমরা উদ্বিগ্ন সাউথ কোরিয়া অ্যাপ্লিকেশন নিয়ে, বিকজ আমরা সাউথ কোরিয়া নিয়ে খুবই আশাবাদী। সাউথ কোরিয়া রাইট নাও চাচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন দেশ হতে প্রচুর শিক্ষিত জনশক্তি সে দেশে তাদেরকে হায়ার করতে। সো শিক্ষিত জনগোষ্ঠী হায়ার করতে গিয়ে সো ভিসা রেশিও তাদের অনেক বেড়ে গেছে। আর আমরা যদি প্রসেসটা সম্পূর্ণ ফলো করে প্রপার ওয়েতে কাজ করি, ডেফিনেটলি আমাদের ভিসা সাকসেস আসবেই, আমি বিশ্বাস করি। সো সো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, জাস্ট প্রসেসটা ফলো করে যার মাধ্যমেই তোমরা কাজ করো, তুমি যেভাবে ফাইলটাকে প্রসেস করো, আমি রিকোয়েস্ট রাখবো যে জানে যে স্টুডেন্ট পাঠিয়েছে এবং যে পাঠাচ্ছে রেগুলার স্টুডেন্ট, তাদের মাধ্যমে কাজটা অ্যাটলিস্ট করো, কারণ তার কাছে আমি যে কথাগুলি বললাম তার কাছে প্রত্যেকটা কথার অ্যান্সার আছে, কারণ সে আপ টু ডেট। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং তোমাদের বিদেশ যাত্রা শুভ হোক এবং তোমাদের সফলতা আসুক এই কামনায় আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।